কলকাতার যে বাচ্চারা আছে তাদের মধ্যে পুষ্টির বিষয়ে মা বাবারা কতটা সচেতন, বা সেই যে একটা রেটিং হয় যে ইন্ডিয়ার মধ্যে সেই হারটা কতটা? এটা আপনি বলেছেন, খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। কেননা বাচ্চাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তাদের যে পুষ্টির ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানো যায় না। তো তাহলে আমি প্রথমে বলি যে বাচ্চাদের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা যেমন তারা কাদের নিয়ে কথা বলছি আমরা। অটিজম, এডিএইচডি, গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে, লার্নিং ডিসেবিলিটি, সেরিব্রাল পলসি লাইক ইলনেস মানে মোটর ডিসেবিলিটিস, নানান রকমের তো রোগ আছে যেখান থেকে বাচ্চারা সুস্থ হওয়াটা খুব দুষ্কর। কিন্তু আমাদের এখানে তারা সুস্থ হয়। আমাদের এখানে যে পদ্ধতিতে সুস্থ হয় সেটা কলকাতা ডেভেলপমেন্টাল মডেল। কিন্তু সেই কলকাতা ডেভেলপমেন্টাল মডেলের একটা অংশ হচ্ছে ইটিং, কেডিএম, মানে কলকাতা ডেভেলপমেন্ট মডেল হচ্ছে কেডিএম, আর তার মধ্যে একটা কাজ হচ্ছে পুষ্টি, কেডিএম, ইটিং রিলেটেড এডিএম। এই যে কেডিএম, কেন আমরা কেডিএম হিসেবে বলছি, এটা আমরা ইউরোপিয়ান একাডেমি অফ চাইল্ডহুড ডিসেবিলিটির যে অ্যানুয়াল বার্ষিক কনফারেন্স হয়, যেখানে তাদের সাধারণত যে ইউরোপিয়ান দেশে হয় তার রাষ্ট্রনায়ক এই কনফারেন্সটার পেট্রন হন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমরা যখন প্যারিসে এটা অনুষ্ঠিত হয়েছিল, ইমানুয়েল ম্যাকারন এটার পেট্রন ছিলেন। বা আমরা যখন জর্জিয়া বলে একটা দেশে গেছিলাম, তার রাষ্ট্রপতি আমাদের ডিনার খাইয়েছিলেন। বা স্টকহোমে যখন যেখানে মানে নোবেল প্রাইজ দেওয়া হয়, সেখানে যখন আমরা গিয়েছিলাম, নোবেল প্রাইজ যে হলে দেওয়া হয়, যিনি তাদের ডিনার খাওয়ান নোবেল প্রাইজ পাওয়ার পরে, সেই হলে সেই রাজকুমারী আমাদের ডিনার খাইয়েছিলেন। তো এই হচ্ছে ইউরোপিয়ান একাডেমি অফ চাইল্ডহুড ডিসেবিলিটি, যাতে কেডিএম তার একটা ইনস্ট্রাকশনাল কোর্স হিসেবে স্বীকৃতি পেয়েছিল কম্পিটিশনের মাধ্যমে, যে আমরা ইনস্ট্রাকশনাল কোর্স করানোর জন্য ডাক পেয়েছিলাম। পুষ্টি, এই ব্যাপারে আমরা কলকাতা শহরে বা ভারতবর্ষে কি করছি, এই কেডিএম এর কোর্সটাকে আমরা আলাদা করে একটা পুষ্টির কোর্স হিসেবে ট্রেনিং স্টার্ট করেছি। এটাও 1 বছরের একটা ট্রেনিং কোর্স। এটাকে 3 মাসের সার্টিফিকেশনে ভাগ করা আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 অ্যান্ড ফাইনাল লেভেল। কেন? সেটা হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুষ্টি, শুধু সেই টপিকটার উপর আমাদের ট্রেনিংটা হয়। এবার বুঝতে পারছেন তো কেন আমরা এই ট্রেনিংটা দিই? কেননা বাচ্চার পুষ্টি শুধু বিগড়ে গেল বলে কত বাচ্চা যে অটিজম থেকে ভালো হচ্ছে না বা এডিএইচডি থেকে ভালো হচ্ছে না চিন্তাও করতে পারবে না। কিন্তু এটাও কখনো সত্যি নয় শুধু পুষ্টি ঠিক করে দিলেই বাচ্চার অটিজম বা এডিএইচডি ভালো হয়ে যায়। এই যে চিকিৎসাটা কলকাতা ডেভেলপমেন্ট বোর্ডের পুরোটাই লাগবে, তার মধ্যে ইটিংও লাগবে, স্লিপ আছে, এসকেডিএম আছে, স্লিপ আছে। প্রত্যেকটা জগতের একজন একটা বিজ্ঞানের ধারা আলাদা আলাদা করে এগুলো আবিষ্কার করছে এই মুহূর্তে। এই কাজ আমরা বহুদিন ধরে ইউরোপিয়ান একাডেমিতে প্রেজেন্ট করছি এবং এখন ইনস্ট্রাকশনাল কোর্সেস করছি। তো এইটা আপনারা যদি বুঝতে পারেন যে কলকাতা শহর থেকে ভারতবর্ষের প্রথম কর্পোরেট চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, অর্থাৎ অ্যাপোলো হসপিটালের যে কলকাতার চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, সেখান থেকে আমরা এত কিছু কাজ করছি যেটা বিশ্বের বিজ্ঞানীরা এই মুহূর্তে একটা একটা করে আবিষ্কার করছেন, যেটা আমরা অলরেডি আমাদের কাজে ব্যবহার করে থাকি। এবং বিশ্বের সেই সব ইউনিভার্সিটির সঙ্গে আমরা সেই কাজ করে এটাকে প্রমাণ দেখিয়েছি যে আজকে আপনার জন্মের পরেই আপনার বাচ্চার বৈকলাঙ্গতা আছে কিনা আমরা সেই পদ্ধতি ব্যবহার করে ধরে ফেলতে পারি, যেটা বিশ্বের সব জায়গায় সমাদৃত। এটা আজকে কলকাতা শহরে সম্ভব। এবং আর্লি ইন্টারভেনশন, ক্যান্সারের ক্ষেত্রে আপনি বলছিলেন, ক্যান্সার হওয়ার আগে আপনি যদি ধরে ফেলতে পারেন যে এই দেখো ক্যান্সার হতে চলেছে, তাহলে সেই ক্যান্সার ভালো হবে কি হবে না। তো ঠিক একইভাবে বৈকলাঙ্গতা বাচ্চার জন্মের সাথেই যদি বলে দেওয়া যায় যে হবে এবং কতটা হবে, তাহলে এই যে আর্লি ইন্টারভেনশনটা আমি দেবো, কত সস্তায়, কত সহজে, কত কম সময়ের মধ্যে সেটা করা যায়, সেই প্রমাণও আমাদের কাছে আছে, যেটা আমরা ন্যাশনাল কনফারেন্সে গিয়ে প্রেজেন্ট করেছি। তো এই যে বাচ্চার বৈকলাঙ্গতা, অটিজমের নাম করেই আমি বলছি যে কলকাতা অটিজমকে ভয় পায় না, কেননা তাদের হাতে রয়েছে কলকাতা ডেভেলপমেন্টাল মডেল। ঠিক একইভাবে আপনি বলতে পারেন সেরিব্রাল পলসিকে কলকাতা ভয় পায় না, কেননা তাদের হাতে আছে কলকাতা ডেভেলপমেন্টাল মডেল। এডিএইচডির ক্ষেত্রে বলতে পারেন লার্নিং ডিসেবিলিটি, পড়াশোনার প্রবলেম হচ্ছে বাচ্চাদের, সেগুলো কোনো প্রবলেমই নয় আমাদের কাছে। বাচ্চা আসে আর ঠিক হয়, ছোট বয়সে এলে অল্প সময় ঠিক হয়, বড় বয়সে এলে বেশি সময় ঠিক হয়। ঠিক হয় না এমন কেউ নেই, যদি না তাদের বাবা মা কোনো সমস্যার সৃষ্টি করে। সেই জন্য আমাদের জিনিসটা শুরুই হয়
বাবা মাকে ট্রেনিং দিয়ে, যেটার বিশ্বে এই মুহূর্তে নাম এসেছে হেলথ লিটারেসি। আজকে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে নাড়াচাড়া করেন, দেখবেন পৃথিবীর সব বড় বড় ডাক্তারেরা একটাই কথা বলছেন, হেলথ লিটারেসি, যেটা আমরা পুরো 20 বছর ধরে কাজটা করে আসছি, যেটা আমরা কলকাতা ডেভেলপমেন্ট মডেলের ক্ষেত্রে নাম দিয়েছি প্রোগ্রাম অফ কেয়ার বা পিওসি। এই পিওসি হচ্ছে আজকের হেলথ লিটারেসি। আমরা যদি 20 বছর আগে জানতাম এটাকে একদিন হেলথ লিটারেসি নামে খ্যাত করা হবে বিশ্বে, তাহলে আমরা এটার নাম হেলথ লিটারেসি দিতাম। কারণ আমরা সেই কারণেই এটার নাম চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার দিয়েছি, যে বিশ্বে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার হিসেবেই লোকে এটাকে চেনে। আমরা সেই সাইনার্জি করতাম, কিন্তু বিশ্বে তো আর জানে না যে কলকাতায় বসে কে কি করছে, বা বিজ্ঞানী কয়েকজন হয়তো জানেন, সারা বিশ্বে জনতা অপমর জানে না, তারা এটার নাম দিয়েছে হেলথ লিটারেসি, যেটা আমরা 2 দশক থেকে শুধু করছি না, করে এত সুফল পেয়েছি, এতটাই সুফল পেয়েছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ওয়েব পেজে আমাদের এই মেথডটিকে ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস মেথড বলে রেখে দিয়েছে। তো এই মেথডে আমরা অটিজমকে ভয় পাই না, সেরিব্রাল পলসিকে ভয় পাই না, লার্নিং ডিসেবিলিটিকে ভয় পাই না, আমরা কোনো বিশেষ চাহিদাকে আর বিশেষ চাহিদা থাকতে দিই না। বিজ্ঞান আছে তো, সেই বিজ্ঞানটা সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে ব্যবহার করি। শুধু পুষ্টি করি না, শুধু থেরাপি করি না, শুধু ঘুম করি না, শুধু স্ক্রিন টাইম বন্ধ করি না, সমস্তটা যা যা করণীয়, যতটুকু করণীয় ততটুকু খুব সহজে এবং সুলভে আমরা কলকাতাবাসীর হাতে পৌঁছে দিয়েছি, যেটা এখন ভারতবাসীরা এসে ব্যবহার করছে। ইনফ্যাক্ট কলকাতার বাইরের থেকে প্রচুর লোক এসে আমাদের অ্যাক্সেস করে, এবং তারা ইনফ্যাক্ট বাংলাদেশ এবং অন্যান্য জায়গা থেকে সুস্থ হয় অনেক তাড়াতাড়ি। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু তা বলে কলকাতার বাচ্চার ভালো হয় না, তা তো হয় না, কলকাতার বাচ্চাও ভালো হয়। যেটা আপনি জানবেন যে আপনি যদি কলকাতা সম্বন্ধে খোঁজখবর রাখেন, এটা স্বাভাবিকভাবে বলা হয় যে কলকাতার ব্র্যান্ডিং খারাপ, মানে কলকাতার বাচ্চা ভালো হয় না, আর কারোর বাচ্চা ভালো হলেও কলকাতার বাচ্চা ভালো হতে পারবে না। সেই জন্য আমরা কলকাতা থেকেই শুরু করেছি। আমরা কলকাতার ছেলে, কলকাতার নামেই করবো। শুধু মানে বিশ্বে অন্যান্য যে কোনো জায়গায় ভালো না হলেও আমাদের এখানে এসে ভালো হয়, কারণ প্রচুর নজির আছে আমাদের, সেটা আমরা পারি। তো সেই জন্যই আমার ধারণা 20 বছরের কাজের ফলে টাচিং লাইফস হয়েছে, হৃদয়ে ছুঁয়ে গেছে, মানুষকে ছুঁয়ে গেছে। আমাদের প্রথম যে পেশেন্টকে আমি দেখি, সে বাংলাদেশ থেকে এসেছিল আমার কাছে। তার একটা দুরারোগ্য ব্যাধি ছিল। তার দুরারোগ্য ব্যাধিতে তাকে দেখতে খুব কিম্ভূত কিমাকার মনে হতো, কিন্তু তার বুদ্ধি একটু কম ছিল, কিন্তু দেখে মনে হতো না। সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য, বিদ্রুপ, এবং মানে ও সমাজে মিশতে পারবে না, এটাই বাবা মা ধরে নিয়ে এসেছিল, এবং বছর 4-5 অব্দি তাই তাদের ধারণা ছিল। আজকে সেই মেয়েটি তো বড় হয়ে গেছে, সে নিজে এখন মেসেজ দিয়ে কন্ট্যাক্ট করে বলছে যে আমরা আপনাদের মিস করছি। ঠিক আছে, কেননা সে এখন একটা সোশ্যাল স্টাডি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন পড়াশোনা করছে। আরে বাবা, আমাদের রোগ আছে মানে কি, আমার ডায়াবেটিস আছে আর মানে কি আমি বিকলাঙ্গ নাকি? চিকিৎসা আছে তো। ক্যান্সার হয়েছে, আমাদের নিজেদের টিমের মধ্যেই আছে, ক্যান্সার হয়ে ভালো দিব্যি তারা ঘুরে বেড়াচ্ছে। চিকিৎসা নিয়েছে তো, কিন্তু চিকিৎসাটা নিয়েছে ভালো চিকিৎসাটা, সঠিক চিকিৎসা। কিন্তু স্যার একটু থামাবো, যে এখানে এই যে ভালো ট্রিটমেন্টের একটা কথা উঠলো, আমাদের ভারতবর্ষে এখনো বহু মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। কলকাতাও একটা ইকোনমিক্যালি একটা পিছিয়ে পড়া জনজাতি আছে। তো সেদিক থেকে সেই সব বাচ্চাদের কি হবে যারা সেই খরচাটা করতে পারছে না? সব বাবা মাই চায় যে আমার ছেলে মেয়ে সুস্থভাবে বাঁচুক, যদি কোনো রোগ থাকে সেটা নিরাময় হোক, কিন্তু কিভাবে সম্ভব? তো এটাকে বলা হয় দ্য লাস্ট বিলিয়ন। পৃথিবীতে তো এখন প্রায় 7.5 না 8 বিলিয়ন হয়ে গেল। তো তার মধ্যে এই মানে মার্জিনালাইজড সোসাইটি যাদের বলে, প্রান্তিক মানুষ, তাদের সংখ্যা হচ্ছে 1 বিলিয়ন। তো এই 1 বিলিয়নের আমরা যদি 1/7 বা 1/8 ধরি আমাদের দেশে আছে, তো তাদের কি করতে হবে? সেই অজুহাতে আমাদের কোনো বাচ্চারই ভালো হতে দেওয়া হতো না 20 বছর আগে আমরা যখন শুরু করি। তো আমরা সেটা বন্ধ করেছি। আমরা এটা দেখিয়েছি যে বিজ্ঞান ব্যবহার করলে ভালো করা যায়। এইবার আমরা কি করেছি? আমরা একটা এডুকেশনাল ট্রাস্ট তৈরি করেছি। এডুকেশনাল ট্রাস্ট কেন? কারণ আমরা মনে করি যে স্কিল ডেভেলপ করেই প্রান্তিক জায়গায় এটা আমরা পৌঁছতে পারবো। তো আমাদের এডুকেশনাল ট্রাস্টটা একটা নন প্রফিট বডি, আমরা এটাকে তৈরি করেছি সেটা দিয়ে একটা এডুকেশনাল ট্রাস্ট। সুতরাং যিনি কোনো বাচ্চাকে হেল্প করতে চান করুন, কিন্তু প্লিজ এরম বলবেন না যে বিজ্ঞানটাকে অর্ধেক করে দেবো, তাহলে কাজ হবে না। আমরা যে বিজ্ঞানটা করি, অ্যাপোলো হসপিটালের মতো দামি হাসপাতালে বসে আমরা যে চিকিৎসাটা দিই, জানবেন যে বিশ্বের আর কোনো জায়গায় যদি সেই বাচ্চাকে সেই চিকিৎসা নিয়ে ভালো হতে হয়, এর থেকে 20 গুণ দাম তার পড়বে। সেটা এমনকি বাংলাদেশেও সত্যি। মানে ভালো যদি হতে হয়, এর 20 গুণ দাম পড়বেই পড়বে, পরখ করে দেখে নিতে পারে। তা না হলে আর একটা অপশন আছে যে ভালো করে দিলাম না, ভালো হলোও না, মেনেও তো নিলাম, কারণ আমরা তো জানি এগুলো ভালো হয় না, আমরা সেটা মানি না।
এটা প্রথম কথা। এডুকেশনাল ট্রাস্ট আমরা করেছি এই কারণে যে সত্যিই তো ভারতবর্ষে তখন প্রচুর টাকা হয়েছে, মানে ভেবে দেখুন আমার যদি লাস্ট বিলিয়নে এসে থাকে আর ভারতবর্ষে যদি তার 1/7 তো আমরা ধরি, 1/8 নাই ধরলাম, তো সেই সংখ্যাটা তো সেই টাকা তো ভারতবর্ষে নাকি এখন হয়েছে। আসুন বিজ্ঞানটাকে প্রান্তিক শিশুর কাছে পৌঁছে দিই। আমরা আছি, আমরা তা বলে কোনো শিশুকে খারাপভাবে চিকিৎসা করতে পারবো না, এইটা আমরা পারবো না। কোনো গভর্নমেন্ট স্কিম আছে বা সরকারি সহায়তার বিষয়টা? বিদেশে এই মুহূর্তে কি হচ্ছে বলুন তো, এনএইচএস, আমি তো এনএইচএস এ ট্রেন, ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে, ওখানে সরকারি সমস্ত দায় দায়িত্ব নেয়। তো বিলেতে এই মুহূর্তে যেটা হচ্ছে, সরকার সমস্ত দায় দায়িত্ব নিচ্ছে না, পারছে না। সমস্ত ট্যাক্স দেয় ওরা, ওদের যে ট্যাক্সে যে টাকাটা ওঠে 30%টা ন্যাশনাল হেলথ সার্ভিসে যায়, যেটা আমাদের ওখানে 3% থেকে এখন 5% হয়েছে, সেইটা দিয়ে ওরা পারছে না। তো আমার মনে হয় না যে গভর্নমেন্টকে বার্ডেন করাটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, সেই জন্য কর্পোরেট হেলথ কেয়ার সেক্টর দিয়ে আমরা চাইছি। ফিলান্থ্রপি অ্যালাউড, নিশ্চয়ই এনজিওরা আছেন, তারা আসুন, তারা হেল্প করুন, কেননা সবই গভর্নমেন্ট করবে, এটা কি সম্ভব? মানে বিলেত যদি না পারে আপনার মনে হয় আপনি পারবো, মানে ভারতবর্ষ পারবে? আচ্ছা, এটার একটা ভালো উদাহরণ আছে। সম্প্রতি আমি একটা ডাক পেয়েছিলাম একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ এম্পাওয়ারমেন্ট উইথ পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, আইআইটি বম্বেতে তারা তাদের এবছরের প্রোগ্রামটা, ইন্টারন্যাশনাল প্রোগ্রামটা করেছিলেন। তো তাতে নানান দেশ থেকে এসেছিল, মালদ্বীপ থেকে এসেছিল, শ্রীলঙ্কা থেকে এসেছিল, কানাডা থেকে এসেছিল। কানাডা থেকে যিনি এসেছিলেন তিনি আমাদের সঙ্গে খুব ওতপ্রোতভাবে কাজ করেন, ইনফ্যাক্ট আমার কন্ট্যাক্টের থ্রু দিয়ে ওনারা এসেছিলেন। ওনার ওই কাজটা আমরা করতে চাই ভারতবর্ষে। তো শ্রীলঙ্কার যিনি এসেছিলেন তিনিও বিলেতে আমারই মতন বিলেত ট্রেন, বিলেত ফেরত, শ্রীলঙ্কাতে বসে উনি সেই কাজগুলো করছেন যেগুলো আমরা চাই ভারতবর্ষে হোক। অর্থাৎ আমরা অ্যাপোলো হাসপাতালে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে যে কাজটা করি, যে জন্মের সময় ডিটেক্ট করি, বড় হওয়ার আগেই সমস্যা মিটিয়ে দিই, এই যে ব্যাপারটা, এইটা ওরা শ্রীলঙ্কাতে করে। এই অ্যাসেসমেন্টটা করে, মানে জিএম অ্যাসেসমেন্ট বলে যেটাকে, অ্যাডভান্স জিএম অ্যাসেসমেন্টটা করে। না উনিও ট্রেন, থেকেই ট্রেন। উনি তার সঙ্গে ওই বাচ্চাদের আর্লি ইন্টারভেনশনের জন্য যা যা লাগে সেগুলো সরকারের থেকেই করেন, কেননা সরকার ওনাকে ব্যবহার করে। তো সরকার ব্যবহার ওনাকে করে এবং সরকার তাদের সমস্ত নাগরিককে এই সুযোগটা বিলেতের মতো বিনামূল্যে দেয় আজকের দিনে। আমরা অবশ্য পারি না, আমি জানলাম এই কনফারেন্সটায় আমি ডাক না পেলে। এই কনফারেন্সটায় যখন ডাক দেওয়া হয়েছিল, আমার বক্তব্যটা ছিল যে মিশন ডিসেবিলিটি ইরাডিকেশন। আমি দেখতে পাচ্ছি শ্রীলঙ্কায় সেটা সম্ভব, কেননা ওরা তো গভর্নমেন্ট ফান্ড করেই করছে, ওদের রিসোর্সগুলো তো ওরা ব্যবহার করে। আমাদের দেশে তো সেই রিসোর্স ব্যবহার আমাদের তো নেবে না গভর্নমেন্ট, সেই জন্য হয়তো আমরা হয় না। তবেই যদিও ন্যাশনাল লেভেলে আমাকে রিসোর্স পার্সন হিসেবে এই গত সপ্তাহেই নিয়ে যাওয়া হয়েছিল পন্ডিচেরি ইউনিভার্সিটিতে, আরেকটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল জাস্টিস, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এম্পাওয়ারমেন্ট অফ ডিসেবিলিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। তো ওনারা আমাদের নিয়ে গেছিলেন, আমার রিসোর্স পার্সন হিসেবে একটা লেকচার দিতে হয়েছিল, যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অ্যান্ড ফাংশনিং, যেটাতে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে পৃথিবীর প্রথম একটা জিনিস যেটা WHO করেছিল, তাতে আমার একটা ভূমিকা ছিল, সেই কারণে ওটা নিয়ে কথা বলতে নিয়ে গেছিলেন। তো এই যে রিসোর্স পার্সন হিসেবে ইউজ করছেন লেকচার দেওয়ার জন্য, সেটা ভালো। তো এটাই যদি লেকচার শুধু না দিয়ে আমাকে দিয়ে কাজটা করাতেন, যেমন শ্রীলঙ্কা করছে ওনাকে নিয়ে, তাহলে আমার মনে হয় যে আমরা বৈকলঙ্কতার দূরীকরণ, এই প্রোগ্রামটা আরো অনেক তাড়াতাড়ি করতে হবে। আমার একার কথা বলছি না, আমার মতো যারা আছেন তারা তো অনেকেই আছেন ট্রেন্ড অ্যান্ড ভেরি হাইলি প্লেসড, যারা প্রাইভেটের এই কর্পোরেটে ছাড়া আর কোথাও সুযোগ গভর্নমেন্ট আমাদের দেবে না বলে পাচ্ছি না। তো এগুলো যদি সবাই মিলে করতো, যেটা আমরা ওনারা গ্লিমস দেখাচ্ছেন যে ডাকছেন, শুনতে চাইছেন, জানতে চাইছেন, শুধু অ্যাডভাইজারি লেভেলে না রেখে যদি একদম প্রান্তিক মানুষদের কি করে একই বিজ্ঞানটাকে একইভাবে ব্যবহার করার বন্দোবস্তটা করা যায়, সেটা যদি আমাদের মতো লোকেদের কাছে এসে বলতেন, বা ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্সে যে বডি আমরা একসাথে আছি কাজ করি, তাদের যদি এসে অ্যাপ্রোচ করে করতেন, আমার মনে হয় আমরা অ্যাটলিস্ট শ্রীলঙ্কার থেকে পিছিয়ে যেতাম।